ভূতবাগানের কথামালায় আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প নাগ চৌধুরীদের বাগান বাড়ি। সুলতানপুরের নাগ চৌধুরীদের যে বাগান বাড়ি, সে বাড়িতে কিন্তু বাগান নেই। আমার বন্ধু অলোক ওই বাড়ির ছোট ছেলে। ওরা থাকে ভবানীপুরের একটা ছোট্ট বাড়িতে। একদিন কথায় কথায় অলোক বলল, জানিস ভাই, সুলতানপুরে আমাদের একটা বিরাট বাড়ি এমনি খালি পড়ে আছে। দূরও না। সুলতানপুর কলকাতা থেকে মাত্র 22 মাইল দূর। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলুম, কেন একটা বাড়ি খালি পড়ে আছে কেন? অলোক বলল, ওই বাড়িটা বানিয়েছিল আমার বাবা, সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন। একদিন ডায়মন্ড হারবার থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন। সুলতানপুরে গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে তাকে 2-3 ঘন্টা থাকতে হয়। জায়গাটা তার পছন্দ হয়। বাবার পকেটে সেদিন 150 টাকা ছিল। তাই দিয়ে সেদিনই গ্রামে 1.5 বিঘে জমি বায়না করে ফেললেন। আমি অবাক হয়ে বললুম, মাত্র 150 টাকায় 1.5 বিঘে জমি? খুব সস্তা তো। অলোক বলল, না, বায়না মানে অ্যাডভান্স। জমির দাম 7,000 টাকা। কয়েকদিন পরেই বাবা গিয়ে বাকি টাকাটা দিয়ে জমি কেনা পাকা করে ফেললেন। তারপর শুরু হলো বাড়ি বানানো। বাবা নিজেই তো সিভিল ইঞ্জিনিয়ার, নিজেই তৈরি করলেন বাড়ির প্ল্যান। তারপর মিস্ত্রি টিস্ত্রি ডেকে নিয়ে দাঁড়িয়ে থেকে সব কিছু করাতে লাগলেন। 8 মাস বাদে সেই বাড়ি তৈরি হলো। আমি তখন বেশ ছোট। কয়েকবার বাবার সঙ্গে সেই বাড়ি তৈরি দেখতে গিয়েছিলাম, মনে আছে। যাই হোক, গৃহপ্রবেশের দিন ঠিক হলো এক রবিবারে। সবাই মিলে আমরা ভোরবেলা চলে যাব। শনিবার দিন বাবার শিয়ালদার বাজার, গ্লোব নার্সারি, আরও কত সব জায়গা ঘুরে ঘুরে অনেক রকম ফল আর ফুল গাছে চারা কিনে আনলেন। তার বাড়িতে বাগান করবেন। কিন্তু অলোক একটু চুপ করে যেতেই আমি দুঃখিতভাবে বললুম, বুঝেছি। ইস। অলোক বলল, হ্যাঁ, ঠিক সেই শনিবার রাত্রিরে বাবা হার্ট ফেল করে মারা গেলেন। বাবার এত শখের বাড়ি, কিন্তু সেখানে গিয়ে আর তার থাকা হলো না। অলোক আবার বলল, শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর মা বললেন, কিছুতেই আমি সুলতানপুরের অপয়া বাড়িতে যাব না। সুতরাং আমাদেরও যাওয়া হলো না। তারপর থেকে বাড়িটা খালি পড়ে রইল। প্রথম কিছুদিন একটা দারোয়ান রাখা হয়েছিল। বাবা তার জমানো সব টাকা খরচ করে ফেললেন ওই বাড়ির জন্য। শুধু শুধু বাড়িটা ফেলে রাখার তো কোনো মানে হয় না। আমরা চেষ্টা করলুম ভাড়া দিয়ে দিতে, কিন্তু এরকম গ্রামের মধ্যে অত বড় বাড়ি ভাড়া কেউ নিতে চায় না। 1 বছর পরে আমরা চেষ্টা করলুম বাড়িটা বিক্রি করে দিতে, তাও বিক্রি হলো না। এখন দারোয়ান আছে? না, তাও নেই। পর পর 2-3টে দারোয়ান পালিয়ে গেল। গ্রামের কিছু লোক রটিয়ে দিয়েছে ওটা ভূতের বাড়ি। লোকের ধারণা আমার বাবার অতৃপ্ত আত্মা ভূত হয়ে
এ বাড়িতে ঘুরে বেড়ায়। এই কথা শুনে আমি একেবারে লাফিয়ে উঠলুম। বলিস কি রে, এমন কথা শুনেও তুই দেখতে যাসনি? তুই নিজে 2-3 দিন বাড়িতে থাকলেই তো বুঝতে পারতিস ভূত হলে সত্যি কিছু আছে কিনা। তুই একদিনও গিয়ে থাকিসনি? কি করব ভাই, মায়ের বারণ। আমরা মাঝে মাঝে ওই বাড়িতে পিকনিক করতে গেছি, কিন্তু রাত্রিরে থাকা হয়নি। এরকম একটা বাড়িতে রাত কাটাবার ইচ্ছে আমার অনেক দিনের। আজকাল তো ভূতের বাড়ি পাওয়াই যায় না। না ভাই, আমি তোকে একলা তো সেখানে যেতে দিতে পারি না। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু চোর ডাকাতের ভয় তো আছে। তোকে একা পেয়ে কেউ এসে তোর গলা টিপে মেরে রেখে যাবে, তারপর লোকে বলবে ভূতে মেরেছে। আরও 2-1জনকে যদি সঙ্গে নিয়ে যাই? তাহলে মাকে বলে দেখতে পারি। এই ব্যাপারে অনেকেরই উৎসাহ থাকে অন্য বন্ধুদের বলতেই। তার মধ্যে সুজয় আর বরুণ আমার সঙ্গে যেতে রাজি হয়ে গেল। কিন্তু মুশকিল হলো অলোকের মাকে নিয়ে। তিনি কিছুতেই আমাদের যাওয়ার অনুমতি দিতে রাজি নন। শেষ পর্যন্ত তিনি বললেন, তোমরা 3 জনে যাবে, 3 সংখ্যাটি অপেয়া। আর কাউকে জোগাড় করো, 4 জনে যাও। তখন অলোক বলল, মা, তাহলে আমি যাই, প্লিজ মা, আমাকে যেতে দাও। আমরা তো দিনের বেলা পিকনিক করতে গেছি, মনে করো একটা রাত্রিবেলা পিকনিক। সবাই মিলে মাসিমাকে এমন চেপে ধরলুম যে উনি আর অমত করতে পারলেন না। পরের শনিবারই আমরা রওনা দিলুম বরুণের গাড়িতে। সত্যি সুলতানপুর মোটেই বেশি দূর নয়। আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলুম। জায়গাটা খুব গ্রাম। নাক চৌধুরীদের বাগান বাড়িটা দূর থেকেই দেখা যায়। বাড়িটার কাছে এসে আমরা অবাক, এরকম বাড়ি তো আগে দেখিনি। পুরো বাড়িটাই গোল, যেন একটা মস্ত চওড়া গম্বুজ। অনেকটা আগেকার দিনের দুর্গ টুর্গ এরকম। প্রচুর জানলা আর প্রত্যেক ঘরের সঙ্গে একটা করে ঝুল বারান্দা। অলোকের চোখ ছলছল করে উঠল। এই বাড়িটা ছিল বাবার স্বপ্ন। রিটায়ার করার পর প্রতিটি দিন এই বাড়িটার জন্য পরিশ্রম করেছেন, অথচ একটা দিনও থাকতে পারলেন না। সেই গ্রামেরই একজন লোকের কাছে বাড়িটার একটা চাবি রাখা ছিল। যারা বাড়িটা কিনবার জন্য আসে তাদের দেখাবার জন্য। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে সে ভদ্রলোক এসে হাজির হলেন। তিনি ভেবেছিলেন আমরাও বুঝি খদ্দের। ভদ্রলোকের নাম গঙ্গারামবাবু। যথেষ্ট বুড়ো হয়ে গেলেও বেশ মজবুত চেহারা। অলোকের পরিচয় পেয়ে কপাল চাপড়ে বললেন, আহারে, নাক চৌধুরী মশাই বড় ভালো লোক ছিলেন। হঠাৎ যে অমন করে চলে যাবেন কে জানতো। অতৃপ্ত আত্মা ফিরে আসে, এখনো আসে। ভদ্রলোকের কথা শুনে আমরা বন্ধুরা চোখাচোখি করলুম। বরুণ জিজ্ঞাসা করল, আপনি কখনো কিছু দেখেছেন নাকি? গঙ্গারাম বাবু 2 হাত নেড়ে বলে, না না না, আমি কিছু দেখিনি, তবে লোকে বলে তাই শুনি। তা আপনারা খাওয়া দাওয়া করবেন কোথায়? আমার বাড়িতে ব্যবস্থা করি। আমরা বললুম, তার কোনো দরকার নেই। আমরা রাত্রির মতো পাউরুটি, চিজ, স্যালামি, কমলালেবু এসব নিয়ে এসেছি। 2 ফ্লাস্ক ভর্তি কফি আছে। সুতরাং
রাত্রিরে খাওয়ার কোনো চিন্তা নেই। সবে বিকেল 4টে। আমরা প্রথমে সারা বাড়িটা ঘুরে দেখলুম। প্ল্যানটা খুব চমৎকার। একতলায় শুধু বসবার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর এইসব, আর দোতলায় শোয়ার ঘর। অলোক বলল, কোন ঘরটা কার জন্য তাও বাবা ঠিক করে রেখেছিলেন? ওই যে ঘরটা দিয়ে পেছনের খালটা দেখা যায়, ওই ঘরটা ছিল আমার দাদার জন্য। সুজয় বলল, তাহলে আমরা আজ এই ঘরেই রাত কাটাবো। যে বাড়িটা কোনোদিন কোনো মানুষ থাকেনি, সে বাড়িতে কিন্তু মেঝের ধুলোতে অনেক মানুষের পায়ের ছাপ। তার মানে বাইরের লোক এখানে প্রায় আসে। তারা গঙ্গারাম বাবুর কাছ থেকে চাবি নিয়ে আসে কিংবা অন্য কোনো উপায়ে আসে। বাড়িটার চারপাশে অনেকটা জায়গা ভালো ইটের সারি দিয়ে ভাগ করা আছে, দেখলেই বোঝা যায়। এক এক রকমের গাছ লাগাবার জন্য এক একটা জায়গা আলাদা করা ছিল, কিন্তু বাগান আর করা হয়নি। এখানে অনেক আগাছা জন্মে রয়েছে। বাড়িটার পেছনে একটু দূরে একটা খাল। আমরা সেই খালের ধার দিয়ে ঘুরেও এলাম। এই গ্রামে দেখবার কিচ্ছু নেই। কেন যে এই জায়গাটা অলোকের বাবার এত পছন্দ হয়েছিল তা কে জানে। তবে বেশ শান্ত আর নিরিবিলি ভাব আছে একটা। এ বাড়িতে ইলেকট্রিক আলো নেই। সন্ধ্যের পর সারা গ্রামটাই প্রায় অন্ধকারে ডুবে গেল। আমরা প্রত্যেকেই টর্চ এনেছি বটে, কিন্তু লণ্ঠন জাতীয় কিছু আনা হয়নি। মোম থাকলেও কোনো লাভ হতো না, কেননা দারুণ হাওয়া দিচ্ছে। আমরা সবাই মিলে বেরিয়ে গঙ্গারাম বাবুর কাছ থেকে একটা হেরিকেন চেয়ে আনলুম। সারা রাত জাগতে গেলে তাস খেলে সময় কাটানোই সবচেয়ে সহজ উপায়। যে ঘরটা অলোকের জন্য তৈরি হয়েছিল সেই ঘরেই বসলুম আমরা। বরুণ জিজ্ঞাসা করল, দরজাটা খোলা থাকবে না বন্ধ করে দেব? আমরা সবাই অবাক হয়ে বরুণের দিকে তাকালুম। অলোক জিজ্ঞাসা করল, এই গরমের মধ্যে দরজা বন্ধ করে রাখবো কেন? তুই কি এর মধ্যেই ভয় পেয়ে গেলি নাকি? বরুণ বলল, দেখ ভাই, আমি সোজাসুজি একটা কথা বলছি। আমি ভূতের ভয় পাই না। তাছাড়া ভূতেরা তো শুনেছি দরজা জানলা বন্ধ থাকলেও ভেতরে আসতে পারে। কিন্তু আমার চোর ডাকাতের ভয় আছে। সুজয় বলল, আমরা 4জন স্বাস্থ্যবান ছেলে রয়েছি, আর ডাকাত এলেই বা আমাদের কাছে দামি জিনিস কি পাবে? বরুণ বলল, আমি দামি ক্যামেরা এনেছি, ভূতের ছবি তুলব বলে। আমরা সবাই হেসে উঠলুম। অলোক বলল, তুই ক্যামেরা এনেছিস আগে বলিসনি তো? আমাদের একটাও ছবি তুললি না। এখন আমাদের একটা ছবি তুল। বরুণ বলল, তোদের ছবি তুলে আমি ফিল্ম বাজে খরচ করতে চাই না। তোদের সঙ্গে তো এসেছি এই জন্য, ভূতের একটা ছবি যদি তুলতে পারি তাহলে বিশ্বের প্রথম ভূত ফটোগ্রাফ হিসাবে আমার নাম হবে। আমরা আবার হেসে উঠলুম। সুজয় বলল, ভূত ফটোগ্রাফার, তার মানে কিন্তু দুরকম হয়। সুজয়ের কথা শেষ হতে না হতেই ধড়াম করে একটা বেশ জোরে শব্দ হলো। আমরা সবাই থেমে গিয়ে পরস্পরের মুখের দিকে তাকালুম। তারপর অলোক বলল, পাশের ঘরের জানলার পাল্লাটা বোধহয় খোলা আছে। আমি বললুম, কিংবা কেউ ধাক্কা মেরে খুলে দিল। অলোক বলল, শোন সবাই, আগে থেকে কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া যাক। প্রথমে বলো তো, আমাদের মধ্যে কেউ কি সত্যি সত্যি ভূতে বিশ্বাস করে? আমি একদম করি না। যে বিশ্বাস করে সে হাত তোলো। আমরা কেউ হাত তুললুম না।
শুধু সুজয় বলল, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতের ভয় পাই। তার মানে? আমি মনে মনে জানি ভূত বলে কিছু থাকতে পারে না, কিন্তু অন্ধকারে একা একা কোথাও যেতে আমার গা ছমছম করে। এই যদি তোরা এখানে বলিস পাশের ঘরের জানলাটা কেমন করে খুলে গেল, তা আমাকে একলা গিয়ে দেখে আসতে হবে, সেটা আমি পারবো না। বরুণ বলল, আমি কিন্তু তা পারি। দেখে আসবো? অলোক বলল, না, আগে কয়েকটা জিনিস ঠিক করে দেওয়া যাক। আমরা এখানে রাত্রে থাকছি জেনে গ্রামের কোনো দুষ্ট লোক আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে পারে। ফাঁকা বাড়িতে এমনি দরজা জানলার কিচ্ছু শব্দ হয় না। রাত্রিবেলা যে কোনো শব্দই বেশি বেশি শোনায়, ঠিক কিনা? এরকম কিছু হলে আমরা দুজন করে টর্চ নিয়ে দেখতে যাব। যে কোনো আওয়াজ হলেই আমরা দেখে আসবো সেটা কিসের আওয়াজ। সবাই রাজি? বরুণ বলল, হ্যাঁ, এটাই ভালো। অলোক বলল, আর একটা কথা, আমাদের নিজেদের মধ্যে কেউ যেন বদমাইশি করে অন্য কাউকে ভয় দেখাবার চেষ্টা না করে। কথাটা বলেই অলোক আমার দিকে তাকালো। আমি হেসে ফেললুম। আমার একটু ইচ্ছে হয়েছিল সুজয়কে ভয় দেখানো। বরুণ বলল, তাহলে পাশের ঘরের আওয়াজটা কী জন্য হলো তা দেখে আসা যাক। আমার সঙ্গে কে যাবে? সঙ্গে সঙ্গে আবার দুবার আওয়াজ হলো পাশের ঘরে। ঠিক মনে হয় কে যেন একটা জানলা ঠেলছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললুম, আমি যাচ্ছি বরুণের সঙ্গে। এমন ঘুটঘুটে অন্ধকার আমরা কলকাতায় দেখতে পাই না। লোডশেডিংয়ের মধ্যেও প্রত্যেক বাড়িতে একটু একটু আলো থাকে। এখানে অন্ধকার যেন দেয়ালের মতো, টর্চের আলো তার মধ্যে কেটে কেটে বসছে। আকাশটাও মেঘলা, জ্যোৎস্নাও নেই। পাশের ঘরে দরজাটা খোলা। আমরা দুজনে টর্চ নিয়ে দরজার কাছ থেকে ভেতরটা ভালো করে দেখলুম। জানলাটা ভালো করে দেখলুম। জানলাটা যে ঠেলে খুলেছে তাকেও দেখতে পাওয়া গেল। একখানা বেশ বড় সাইডের হলো বিড়াল। বিড়াল বাবাজি কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে। কিংবা টর্চের আলো পড়লে বিড়ালের চোখ এমনিতেই জ্বলজ্বল করে। আমি বরুণকে বললুম, ছবি তোল। ছবি তোল, ক্যামেরা আনিসনি? বরুণ বলল, বিড়ালের ছবি তুলব? হ্যাঁ, এটা আসল বিড়াল কিনা কে জানে। ভূতেরা অনেক সময় ছদ্মবেশ ধরতে পারে। এটা যদি... আমি কথা শেষ করার আগেই বিড়ালটা একটা লাফ মারল। ভয় পেয়ে দুজনেই আমরা হুড় মুড়িয়ে পেরিয়ে এলুম দরজা থেকে। পাশের ঘর থেকে অলোক জিজ্ঞাসা করল, কি হলো? বিড়ালটা অবশ্য আমাদের দিকে লাফ মারিনি। সে একেবারে অলিম্পিক স্পোর্টসম্যানদের কায়দায় এক লাফে খোলা জানলা দিয়ে চলে গেল বাইরে। বরুণ বলল, বিড়াল আমার বিচ্ছিরি লাগে। ভূতের চেয়েও আমি বিড়ালদের বেশি ভয় পাই। আমি অবশ্য বিড়ালদের অতটা পছন্দ করি না, ভয়ও পাই না। কিন্তু রাত্রিবেলায় বিড়াল এসে বারবার জানলায় আওয়াজ করবে, সেটাও তো ঠিক নয়। সুতরাং ঘরের মধ্যে ঢুকে জানলাটা বন্ধ করে দিলাম ভালো করে। আমাদের ঘরে ফিরে আসতেই অলোক জিজ্ঞাসা করলো, কি ছিল রে? বিড়াল? আমি বললুম, ঠিক ধরেছিস তো। অলোক বলল, বিড়াল যখন আসে তখন এ বাড়িতে ইঁদুরও আছে নিশ্চয়ই। সুজয় সঙ্গে সঙ্গে পা গুটিয়ে বলল, এই রে, ইঁদুর? আমি বললুম, এ ঘরটা তো বেশ পরিষ্কার, এ ঘরে ইঁদুর নেই। একটু বেশি রাত হলে দরজাটা বন্ধ করে দিলেই হবে। বরুণ বলল,
দিনের আলো থাকতে থাকতে আমাদের দেখে নেওয়া উচিত ছিল সব ঘরের দরজা জানলা ঠিক আছে কিনা। অলোক বলল, এখন দেখে আসছি, আমার সঙ্গে চল তো। বরুণ বলল, দোতলার সিঁড়ির মুখে যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিস। একটু বাদে অলোক আর সুজয় ফিরে এসে বলল, একটু মুশকিল রয়েই গেল, সবই কাচের জানলা তো, এর মধ্যে দুটো ঘরে দুটো জানলার কাজ ভাঙা, সেখান থেকে আবার বিড়াল ঢুকে আসতে পারে। সুজয় শুকনো মুখে বলল, ইঁদুরও আসতে পারে। অলোক বলল, তোরা কি পুরুষ মানুষ? ইঁদুর বিড়াল এইভাবে ভয় পাস? ইঁদুর বিড়াল কি মানুষের কোনো ক্ষতি করতে পারে? ধ্যাৎ, চুপ করতো। এবারে আমরা কফি আর স্যান্ডউইচ খাওয়ায় মন দিলুম। কোনো কাজ না থাকলে বেশি খিদে পায়। চটপট আমাদের সব খাবার শেষ হয়ে গেল। আমি বললুম, এই যে রুটির টুকরো টুকরোগুলো রইল, এগুলো বাইরে ফেলে দেওয়া দরকার, খাবারের গন্ধ পেলেই ইঁদুর আসবে। সুজয় ব্যস্ত হয়ে বলল, আমি ফেলে দিচ্ছি। খুব যত্ন করে মাটি থেকে কুটে কুটে সব টুকরোগুলো তুলে একটা জানলা খুলে ফেলে দিল বাইরে। তারপর আমরা কিছুক্ষণ মন দিলুম তাস খেলায়। হঠাৎ দরজার বাইরে চিকচিক শব্দ পাওয়া গেল। সুজয় ভয়ে ভয়ে গুটি সুটি হয়ে গিয়ে বলল, এই রে, ইঁদুর। আমি বললুম, ইঁদুর নয়, ছুঁচো। ইঁদুর কখনো এরকমভাবে ডাকে না। সুজয় বলল, ইঁদুর আর ছুঁচো ওই একই হলো। বরুণ বলল, মোটেই নয়, ইঁদুরের চেয়ে ছুঁচো বেশি কামড়ায়। অলোক বলল, উফ, তোদের নিয়ে আর পারি না, ইঁদুর ছুঁচো নিয়ে মাথা ঘামাচ্ছিস, আমি তাড়িয়ে দিচ্ছি। অলোক উঠে গিয়ে টর্চের আলো ফেলল, হুস হুস হ্যাট বলতে লাগলো। আমি গিয়ে দাঁড়ালুম ওর পাশে। চিকচিক শব্দ শোনা গেল, কোনো ছুঁচোকে দেখা গেল না। একটু দূরে একটা ঘরের দরজায় আওয়াজ হলো দড়াম করে। অলোক বলল, সব কটা দরজা বন্ধ করে দেওয়া উচিত ছিল, বেশ জোরে হাওয়া দিচ্ছে, চল দিয়ে আসি। আমার আর অলোকের বিড়াল কিংবা ছুঁচো ইঁদুরের ভয় নেই। টর্চ জেলে আমরা সব কটা দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে গেলুম, কিন্তু একটা দরজা বন্ধ করার উপায় নেই। সেই দরজার হুড়কোটা ভেঙে পড়ে আছে নিচে। যাই হোক, দরজাটা টাইট করে চেপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে লাগলুম। হঠাৎ যেন মনে হলো একটা ঠান্ডা হাত আমার ঘাড়ের উপর এসে পড়ল চটাস করে। আমি আ আ করে চেঁচিয়ে উঠলুম। অলোক চমকেটে বলল, কী হলো? আমি ভয়ে কোনো কথা বলতে পারছি না। সেই ঠান্ডা হাতটা যেন আমার গলা টিপে দিচ্ছে। অলোক আমার দিকে টর্চের আলোটা ঘুরিয়ে বলল, তোর কি হলো রে সুনীল? ও মা, এটা কি? এ যে একটা টিকটিকি পড়েছে দেখছি তোর ঘাড়ে। আমার মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো। টিকটিকি দেখলে আমার এমন ঘেন্না হয় যে কি বলবো, আর সেই একটা টিকটিকি আমারই ঘাড়ের উপর পড়েছে। আমার মুখ দিয়ে বিকট আওয়াজ বেরোতে লাগলো। অলোক বাঁ হাত বাড়িয়ে টিকটিকে এক ঝটকায় ফেলে দিল আমার ঘাড় থেকে। তারপর হো 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 করে হাসতে লাগলো। আমার এমন গা ঘিনঘিন করছে, তক্ষুনি যেন চান করে ফেলি। আমি কোনো কথাই বলতে পারছি না। অলোক হাসতে হাসতে বলল, খুব বীর পুরুষ দেখছি তুই। একটা টিকটিকি গায়ে পড়তেই একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তুই আবার চাইছিলি একলা এই বাড়িতে এসে রাত কাটাতে? অতি কষ্টে সামলে নিয়ে বললুম, আমি ভূত পেতনি সাপ বাঘকে ভয় পাই না, কিন্তু কাছাকাছি টিকটিকি দেখলেই আমার এরকম গা গুলায়।
অলোক আমার পিঠে চাপড় মেরে বলল, বোঝা গেল কার কত সাহস, বোঝা গেছে, চল। ফিরে এসে দেখি সুজয় আর বরুণ চুবুথুবু হয়ে বসে আছে। বরুণ বলল, তোরা চলে গেলি আর অমনি একটা বিড়াল ঢোকবার চেষ্টা করছিল। অলোক বলল, বাহ, বিড়াল কি করে আসবে, সব দরজা জানলা তো বন্ধ করে দিয়েছি। বরুণ বলল, আমি স্পষ্ট ম্যাও ম্যাও ডাক শুনতে পেলুম। সুজয় বলল, আমি অবশ্য বিড়ালের ডাক শুনিনি। বরুণ বলল, হ্যাঁ আমিও শুনেছি। সুজয় বলল, বিড়ালের ডাক কোথায়? ও তো ছুঁচোর ডাক। বরুণ বলল, ছুঁচো খাবার জন্য বিড়াল এসেছিল। আমি বললুম, বিড়াল তো ছুঁচো খায় না, বিড়াল ইঁদুর খায়। বরুণ বলল, বিড়াল ইঁদুর খেতে পারে আর ছুঁচো খাবে না কেন? তোকে কে বলেছে? আমি বললুম, ছুঁচোর গায়ে যে বিশ্রী গন্ধ, তাই বিড়াল পছন্দ করে না। অলোক বলল, তোরা কি বাজে তর্ক শুরু করেছিস বলতো? নে, তাস খেলবি তো বস। এখন রাত্রি মোটে 9টা, এখনো কত রাত বাকি? আবার কিছুক্ষণ আমরা মন দিয়ে তাস খেললুম। তারপর আবার একটা অসুবিধা দেখা দিল। হ্যারিকেনের শিখাটা দপদপ করতে লাগলো, এক্ষুনি বোধহয় নিভে যাবে। অলোক বলল, এই রে, কেরোসিন বোধহয় কম ছিল, আলো না থাকলে তাস খেলবো কি করে? তারপরেই অলোক চিৎকার করে উঠল, ওরে বাবা রে, এটা কি? মুখ তুলে তাকিয়ে প্রথমে আমার মনে হলো একটা লিক লিকে কালো হাত সাঁ করে ঢুকে এলো ঘরের মধ্যে। তারপর সেই হাতটা বো বো করে ঘুরতে লাগলো ঘরের মধ্যে। অলোক দারুণ ভয় পেয়ে দড়াম করে পড়ে গেল মাটিতে। সুজয় হো হো করে হেসে উঠে বলল, আরে, এতেই ভয় পেয়ে গেলি? এটা তো একটা বাদুড়। ব্যাপারটা আমরা বুঝে গেছি। সত্যি একটা বাদুড় হঠাৎ ঘরে ঢুকে পড়েছে। বাদুড় চোখে ভালো দেখতে পায় না, তাই বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। বরুণ বলল, বাদুড় দেখে ভয় পাবার কি আছে? ও আপনি এক্ষুনি চলে যাবে। অলোক মাটি থেকে মাথাই তুলছে না, কড়া গলায় বলল, বাদুড়? বাদুড় অতি সাংঘাতিক, একটু ছোঁয়া লাগলেই ঘা হয়ে যায়। আমি বললুম, যা, বাজে কথা, কিচ্ছু হয় না, আমি কত বাদুড় দেখেছি আগে। বাদুড়টা ঘুরতে ঘুরতে একবার অলোকের মাথার খুব কাছে এসেই বেরিয়ে গেল দরজা দিয়ে। অলোকের মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি তার পিঠ চাপড়ে বললুম, বোঝা গেছে, কত বড় বীরপুরুষ বোঝা গেছে। অলোক এক লাফে উঠে দরজাটা বন্ধ করে দিয়ে সেখানে পিঠ দিয়ে দাঁড়িয়ে বলল, বাদুড় ঢুকলো কি করে? আমরা সব ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়েছি, সত্যি সত্যি বাদুড় তো? সুজয় বলল, ভ্যাম্পায়ার হতে পারে। বরুণ হো হো করে হেসে উঠে বলল, হয় বাদুড়টা আগেই বাড়ির মধ্যে ঢুকে বসেছিল, কিংবা ছাদের দরজা খোলা আছে, সেখান দিয়ে এসেছে। বাদুড় কখনো বাড়ির মধ্যে আসে? এসেছে তো দেখছি। সুজয় বলল, সে যাই হোক, দরজাটা বন্ধ থাক, আবার কখন বিড়াল কিংবা ছুঁচো ঢুকে পড়বে। তারপর দরজা বন্ধ করেই বসে রইল। তাস খেলা বেশিক্ষণ জমল না, ঘুম পেয়ে গেল। শেষ পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়লুম 17 উপরে। ভোরের প্রথম আলো চোখে পড়তে প্রথম ঘুম ভাঙল আমার। চোখ মুলে বেশ অবাক হয়ে গেলুম। সারা রাত এমনি কেটে গেল, আর কিছু ঘটল না। অন্যরাও জেগে উঠল একে একে। বরুণ বলল, যা, ভূতের ছবি তোলা হলো না। অলোক বলল, আমরা 4 জনেই বিড়াল কিংবা ছুঁচো কিংবা টিকটিকি কিংবা বাদুড় থেকে ভয় পেয়েছি, কিন্তু কেউ ভূতের ভয় পায়নি। এ বাড়িতে যে ভূত নেই
তা প্রমাণিত হয়ে গেছে। অথচ এত বড় বাড়িটা বিক্রি হচ্ছে না, ভাড়াও হচ্ছে না। বাড়িটা শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। বলল, চল ডায়মন্ড হারবারে গিয়ে ভালো করে ব্রেকফাস্ট খেয়ে আসি। ওখানে ভালো জিলিপি আর কচুরি পাওয়া যায়। ঘর থেকে বেরোতে গেছি, এমন সময় অলোক বলল, এ কি? দরজার সামনে একটা লম্বা খাকি রঙের খাম পড়ে আছে। কাল রাত্রিরে আমরা কেউ সে খামটা দেখিনি। অলোক খামটা তুলে নিল। খামের মুখ খোলা, তার মধ্যে একটা বাংলা টাইপ করা চিঠি। তাতে লেখা আছে, মহাশয়, এর আগে আপনাদের 3টি চিঠি লিখেছি, উত্তর পাইনি। অত্যন্ত জরুরি বিবেচনা করে এই চিঠির উত্তর দেবেন। এই অঞ্চলে একটি খুব বড় খাল কাটা হবে। সেই কাজের জন্য এই দিকে সেচ বিভাগের এই অফিস বাড়ির বিশেষ প্রয়োজন। আপনাদের বাড়িটি আমাদের পছন্দ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের বাড়িটা ভাড়া নিতে চান। সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইতি। চিঠি পড়ে অলোক হুররে বলে লাফিয়ে উঠল। আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। গভর্নমেন্ট থেকে ভাড়া নিলে আমরা টাকা পাবো, বাড়িটা দেখাশুনো হবে। ভাগ্যিস আমরা এখানে এসেছিলুম, নইলে এ চিঠিটা আমাদের হাতে পৌঁছতো না। কিন্তু কাল কতবার আমরা এই দরজার সামনে দিয়ে যাতায়াত করেছি, একবার ওই খামটা কেউ দেখতে পাইনি। এখানে নিশ্চয়ই ছিল না তখন। এত ভোরবেলা খামটা এখানে ফেলে দিল কে? কাল রাতে বেশ জোর হাওয়া দিচ্ছিল। অন্য কোনো জায়গা থেকে খামটা উড়ে এসে ঠিক এই দরজার সামনে পড়েছে, হয়তো তাই।